নিরপেক্ষতা বজায় রাখতে এনসিপির সদস্যদের সরকার থেকে অপসারণের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। খুলনার সার্কিট হাউস ময়দানে খুলনা ও বরিশাল বিভাগের তারুণ্যের জনসভায় তিনি অন্তর্বর্তী সরকার এসসিপি মার্কার সরকার আখ্যা দিয়ে অভিযোগ করেন নিরাপত্তা উপদেষ্টা বিদেশিদের হাতে করিডোর তুলে দিয়ে দেশকে যুদ্ধের মুখে ঠেলে দিচ্ছে। নির্বাচনের দাবি আদায় মানুষকে যাতে যমুনামুখী লং মার্চ করতে না হয় এমন পরিস্থিতি তৈরি না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। সংস্কার ও বিচারের বাহানা দিয়ে নির্বাচনের পথকে বাধাগ্রস্ত না করার তাগিদ দিয়ে প্রতিশ্রুতি অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। সসম্মানে বিদায় নিতে চাইলে সরকারের মধ্য থেকে স্বৈরাচার ও বিদেশিদের দোসরদের অপসারণের দাবি জানান তিনি। সরকারে এনসিপির দুইজন প্রতিনিধি বিদ্যমান, তারা উপদেষ্টা, তারা আবার এনসিপি সংগঠন করে, অফিসিয়ালি করে না, কিন্তু সবাই সবকিছু জানে, ওপেন সিক্রেট। যদি আপনি নিরপেক্ষতা বজায় রাখতে চান তাহলে সেই এনসিপি মার্কা দুইজনকে পদত্যাগ করতে বলুন। যদি পদত্যাগ না করে আপনি বিদায় করুন। আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। আপনার কি সেই আক্কেল জ্ঞান নাই? একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কিভাবে ভাবলেন? আওয়ামী লীগের দোসর নয় এবং যারা বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা ও নেতাকর্মীদের হয়রানি করেনি তাদের বিএনপির সদস্য হতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামে বিএনপির সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে তিনি কথা বলেন। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর মঈন খান বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরাতে জাতীয় নির্বাচনের কোনো বিকল্প নেই। আবুল হাসনাতকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল হাসান। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সদস্য সংগ্রহের লক্ষ্য নিয়ে সারা দেশে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু করেছে বিএনপি। চট্টগ্রামে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, নতুন সদস্য করার সময় চিহ্নিত অপরাধী স্বৈরাচারের দোসররা যাতে দলে অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। ভালো লোক আওয়ামী লীগের চিহ্নিত দোসর না, বা হয়তো আওয়ামী লীগকে সমর্থন করতেও পারে, আমরা জানি না। সমাজের গ্রহণযোগ্য ব্যক্তি, সমাজে কোনোদিন রাজনৈতিকভাবে অস্থিরতা সৃষ্টি করে নাই, বিএনপির কার্যক্রমকে প্রতিহত করার চেষ্টা করে নাই, বাধাগ্রস্ত করতে চেষ্টা করে নাই, বিএনপির নেতা কর্মীদেরকে হয়রানির শিকার করে নাই, তাদের তো হতে কোনো বাধা নেই। সুতরাং এই জায়গাটায় আমাদেরকে খুব সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে। এই খুচরা পার্টি এখানে সেখানে যারা আছে এগুলো তাদের মতো করে আসবে আর যাবে, এগুলো নিয়ে সময় নষ্ট করবেন না আপনারা। এদিকে রাজধানীতে জাতীয়তাবাদী বাউল দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। এ সময় আবারও দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। গণতন্ত্রকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং সেটা আনতে হবে যত দ্রুত সম্ভব। ব্যতিরেকে আজকের বিশ্বে কোনো জাতি মাথা তুলে দাঁড়াতে পারেনি। এটা করতে একটি মাত্র পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতির নাম হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। মঈন খান বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, সবাইকে সাথে নিয়ে দেশকে নতুন করে গড়ে তুলতেই ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে দল। তরুণ ও প্রান্তিক মানুষকে উদ্যোক্তা হিসেবে গড়তে দেশে ক্ষুদ্র ঋণ ব্যাংক প্রতিষ্ঠায় তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীতে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি ভবন উদ্বোধনের সময় এই তাগিদ তুলে ধরেন তিনি। এজন্য মাইক্রো ক্রেডিট রেগুলেটরি আইন করারও কথা বলেন প্রধান উপদেষ্টা। শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্বের বিভিন্ন দেশের জন্য মাইক্রো ক্রেডিট ব্যাংক সহায়ক হয়েছে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম।
রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির নতুন ভবন উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় ক্ষুদ্র ঋণের সাফল্য তুলে ধরে প্রধান উপদেষ্টা তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ক্ষুদ্র ঋণ ব্যাংক স্থাপনে গুরুত্ব তুলে ধরেন। মানুষ মাত্রই উদ্যোক্তা, সে চাকরি চাইবে না, নিজে উদ্যোক্তা হবে। এই উদ্যোক্তা হওয়ার জন্য তাকে আমরা হাতে সরঞ্জাম তুলে দিচ্ছি, যে কারণে সে উদ্যোক্তা হতে পারবে। এখন আমরা তরুণদের, তাদের পরিবারের সদস্য, তাদের ছেলে মেয়ে যারা আছে, যারা চাকরি সন্ধানে বয়স হইতে হতে সবাই বলে চাকরি খোঁজো, এটা আর বলবে না, যেহেতু মাইক্রো ক্রেডিট ব্যাংক আছে। ডক্টর ইউনূস বলেন, মুনাফা নয় সামাজিক ব্যবসা ছড়িয়ে দেওয়াই ক্ষুদ্র ঋণ ব্যাংকের কাজ। এটা পরিষ্কারভাবে এটা নতুন একটা ব্যাংক হতে হবে, নতুন আইনে, সেটা রেগুলেটরি অথরিটি, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে পারে, ভিন্ন অথরিটি হতে পারে, কিন্তু উই নিড এ সেপারেট ব্যাংকিং ল। এই ব্যাংক যেগুলো হবে, এগুলো হলো সামাজিক বাণিজ্যের ব্যাংক, সামাজিক ব্যবসার ব্যাংক। এটা কারো মুনাফার জন্য না। এখানে এই বৈশিষ্ট্য এনজিও হলে সেটা সমস্যা নাই, কারণ যেহেতু এনজিওকে পয়সা নিজস্ব খাতে আমদানি আয় করতে পারছে না, লাভ করতে পারছে না। যেই মাত্র ব্যাংকিং লাইসেন্স দেওয়া হবে, কেউ বলছে ঠিক আছে আমি ব্যাংকিং লাইসেন্স নিলাম, আমি এখন টাকা রোজগার করবো। সেখানে লাইসেন্সের মধ্যে, আইনের মধ্যে থাকবে এটা একটা সামাজিক ব্যবসার প্রতিষ্ঠান হবে, অর্থাৎ মালিক এর কাছ থেকে কোনো মুনাফা নিতে পারবে না। এ সময় প্রচলিত ব্যাংকের চেয়ে এই ধরনের ব্যাংকের প্রতি মানুষের আস্থা বেশি বলেও জানান তিনি। জামানতওয়ালা ব্যাংক, যারা প্রকৃত ব্যাংক বিচার করতো, বলতো, তারা আজকে হাওয়া, তারা টাকা নিয়ে লোপাট, ব্যাংক শেষ। আর মাইক্রো ক্রেডিট পরিসংখ্যান আপনারা দেখতেছেন, পয়সা কেউ মারে নাই, কেউ পালিয়ে যায় নাই, সেগুলো প্রতিটি পয়সা আছে, তাদের জমা টাকা আছে, তাদের নিজেদের কাজ চলছে এবং নিজেদের টাকা নিজেরা চলছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এম আনিসুজ্জামান চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বক্তব্য রাখেন। সচিবালয় অভিমুখে ইশরাক সমর্থকদের লং মার্চে বাধা দিয়েছে পুলিশ। পরে বিক্ষুব্ধরা দক্ষিণ সিটির নগর ভবনে ফিরে তালা ঝুলিয়ে দেয়। এ সময় সমাবেশ থেকে মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ আয়োজন না হওয়ায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেন ঢাকাবাসী ও তার সমর্থকরা। রোববার আবারও বিক্ষোভ কর্মসূচি করবেন আন্দোলনকারীরা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। পূর্ব ঘোষণা অনুযায়ী লং মার্চ টু সচিবালয় কর্মসূচি পালনে ইশরাক হোসেনের সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে দক্ষিণ সিটির নগর ভবনে জড়ো হন। সেখান থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে যান তারা। মিছিলটি 0 পয়েন্ট ও প্রেস ক্লাব হয়ে সচিবালয়ের দিকে এলে পুলিশ বাধা দেয়। বাধা পেয়ে মিছিলটি আবারও নগর ভবনের সামনে ফিরে আসে। এখানে এসে নগর ভবনে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধরা। সচিবালয়ে আগুন লাগার পর এই ভবনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অস্থায়ী দপ্তর, ফলে দপ্তরে আসতে দেখা যায়নি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে। তালা দেয়ায় ব্যাহত হয় সেবা কার্যক্রমও। এমন পরিস্থিতিতে পুলিশের জলকামান ও বিজিবি মোতায়েন করে পুরো এলাকার নিরাপত্তা জোরদার করা হয়। এই সরকার এই পানির গাড়ি, এই বিজিডি এই করছে। এই জলকামান তো শেখ হাসিনার সময় আসলে বুঝতাম যে সে অবৈধ সরকার, অবৈধ ক্ষমতা টিকে রাখার জন্য জলকামান, কিন্তু এখনো জলকামান কেন আসে? বিক্ষুব্ধরা বলছেন, মেয়র হিসেবে ইশরাককে শপথ বাক্য না পাঠ করানো পর্যন্ত আন্দোলন চলবে। ইশরাক সাহেবকে আমাদের দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। দাবি আদায়ের না করে আমরা ফিরবো না। বিক্ষোভ কর্মসূচির আয়োজক ঢাকাবাসীর আহ্বায়ক সাবেক সচিব মশিউর রহমান জানিয়েছেন, দুর্নীতির মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটিতে অনির্বাচিত প্রশাসক বসানো হয়েছে। আপনার এপিএস মুআজ্জম কি করে 400 কোটি টাকার মালিক হলো? উপদেষ্টার কার্যক্রমকে আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সভা উপদেষ্টা জনাব সজীব ভূঁইয়া, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ঢাকা সিটি কর্পোরেশনে অবাঞ্ছিত ঘোষণা করলাম। 2020 সালে ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচনে কারচুপির অভিযোগে মামলা করেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। আওয়ামী লীগ সরকার পতনের পর নিজের পক্ষে রায় পান ইশরাক।
ভারতের পুঁজি ঠেকাতে সরকার কঠোর হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সুন্দরবনের সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভাসমান বর্ডার অবজারভেশন পোস্ট উদ্বোধন শেষে একথা জানান তিনি। এ সময় পুঁজি ঠেকাতে স্থানীয় জনগণকে সচেতন থাকার আহ্বান জানান বিজেপি মহাপরিচালক। সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবনের বায়োসিং চ্যানেল থেকে রিপোর্ট করছেন জিএম তসলিম। সুন্দরবনের গহীন অরণ্যে সীমান্ত সুরক্ষা সহ যে কোনো আন্তঃসীমান্ত অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে রায়মঙ্গল নদীর বায়োসিং খালে স্থাপন করা হলো ভাসমান বিউপির। এর উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এই সময় সীমান্তের পুশ ইন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, পুশ ইন বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত সরকারকে অবহিত করেছে। পুশিন রোধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ইউএনএসসিআর কার্ড এটা আমরা অলরেডি প্রোটেস্ট পাঠিয়েছি, যারা ইউএনএসসিআর কার্ড হোল্ডার, যারা এর ভিতরে কিছু কিন্তু রোহিঙ্গা চলে আসে, এইসব রোহিঙ্গা আবার আমাদের দেশীয় ছিল, ওরাও গেছে, আবার যারা ইন্ডিয়ান রোহিঙ্গা তাদেরও পাঠায় দিচ্ছে। এই জন্য আমরা এটার প্রতিবাদ পাঠিয়েছি। ভারতের পুশিনকে উস্কানি হিসেবে দেখছেন না জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে অবস্থানরত অবৈধ ভারতীয়দের প্রপার চ্যানেলে পাঠানো হবে। বাংলাদেশও অবৈধ ভারতীয় বাট আমি আপনাদের অনুরোধ করব, যদি থাকে আপনারা আমাকে একটু জানান, আমরাও যেন প্রপার পথে পাঠাই দিতে পারি। আমরা মতো অবৈধ পথে পাঠাবো না, আমরা প্রপার ভাবে পাঠাবো। ভারতীয়দের আগ্রাসন রুখতে সীমান্ত এলাকার স্থানীয়দের সহযোগিতা কামনা করেন বিজিবি প্রধান। এর মাধ্যমে এই এলাকায় চোরাচালান আরো প্রতিহত সুন্দরভাবে, অপরাধ এবং চোরাচালান আরো সুন্দরভাবে প্রতিহত করার আশা রাখি। ভাসমান বিউপিটি সুন্দরবনের জল সীমান্তের নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে সক্ষম হবে বলে মনে করেন বিজিবি মহাপরিচালক।